ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না। যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দিবে, যে কোনো আইনজীবী একটা রিট করবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে না। সেই রিটে তারা জানতে চাবে যে 2024 সনে 5ই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি, যারা পালায় গেছিল, শেখ হাসিনা সহ যারা, তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেঠিক ছিল। এই রিটটা হবে এই দেশে, এবং তখন যদি হাইকোর্ট, রিট বেঞ্চ এবং এপিলেট ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই, তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই, সঠিকভাবে গঠন করা হয় নাই, সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে। এক। দুই হলো, এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি, তিনি আবার মায়ের মাসি, যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন, ডিফেন্সে ছিলেন, জনাব তাজুল ইসলাম। আমি ব্যক্তিগতভাবে তাকে দুষছি না, তার কর্মকাণ্ডকে আমি বলছি। উনি ছিলেন ডিফেন্সের লয়ার, এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী। এটা মনে হয় শিবিরের একটা আড্ডাখানা। আমি সবার নাম বলতে পারবো, এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটাও বলতে পারবো। এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না, এরা মিলে টিলে একটা বিচার করছে, একটা প্রসিকিউশন করছে। এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা। সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না, জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল না। তাইলে বিচারালয়টা সঠিক ছিল না, বিচারালয়ের প্রসিকিউটর সঠিক ছিল না, সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইবা বললাম। কার ফাঁসি হইল, কার যাবজ্জীবন হইল, এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে। কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি, এটা নিয়ে কেউ মাথাও গামাবে না, কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয়, কোন ধরনের বিচার, কোন ধরনের প্রসিকিউশন, এটা সবাই বুঝে। এ হলো ব্যাপারটা। কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে, হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে হয়েছে ফাঁসির রায়কে করে বাতিল করে, সেটা তো আমরা দেখছি। নাকি আপনি দেখেন নাই? জনাব বাবর সাহেবের ফাঁসি ছিল, জনাব সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল, তারা বাইরে এসে পড়ছে। আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না, কি নামটা ওটার, আসাদুজ্জামান কামাল, তা তো হাতের কাছে নাই। আর একজন যে রাজসাক্ষী হয়েছে তারা তো জেল দিছে, এটা চক্ষু লজ্জার খাতিরে 5 বছর খালাস দিলেই পারত। কাজে এইটা কোনো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে হয়। এই বিচার রিট যেদিন হবে সেদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেঠিক ছিল। একটা জিনিস খেয়াল করবেন, ফজলুর রহমান, দেখেন এই ঘটনা ধরে আওয়ামী লীগকে অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা, যে আওয়ামী লীগ 13 তারিখে লকডাউন ডাকলো, সরকার বিশাল রণসাজে নামলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে। বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না। তারা গত 2 দিনও ছিল, আগামীকালকেও তারা কর্মসূচির ডাক দিয়েছে। তো এসবের মধ্যে দিয়ে দেশে
মানে একেবারে নজিরবিহীন ভাবে গত এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে, ককটেল ফুটছে, আগুন লাগছে, গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি সরকার ট্যাকেল দিতে কতটা ব্যর্থ? সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে? এবং আমি আরেকটু আপনাকে নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি ৩২ নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নাই, কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ, পুলিশ দেখলাম ওয়্যারলেসে বলছে যে স্যার এরা তো স্টুডেন্ট না, এরা শিবির। এই যে আক্রোশ, এই আক্রোশের শেষ কোথায়? কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ? এই কারণে আক্রোশ, কারণ এই লোকটা এত খারাপ ছিল। আমি সবসময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ। তা নইলে কেন ৬৬ সনে সে ৬ দফা দিয়া বলল যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায়, আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া মরি, আমার দেশের পদ্মা মেঘনা যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে। এই লোকটা কেন বলল যে ৬ দফা দিলাম, আমার সম্পদ আমার, তোমার সম্পদ তোমার? তারপরে যখন তারা মানলো না, তাকে জেলখানায় নিয়ে গেল, তখন মানুষের মুখে ভাষা আসলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারপরে ৬৯, ৭০, ৭১, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই যে সময়টা টোটাল ৬৬ থেকে ৭১, তারও আগের কথাটা আমি নাইবে বললাম, টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান। উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে। পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে। আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায়, ওই শিবিরের কথা বললেন না, শিবির টিবির এরা হইলো এই দেশের, আমি বলবো, পরাজিত শক্তির সন্তান। তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে, উসমানী জিয়াউর রহমানদের কাছে, খালেদ মুশারফদের কাছে, লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে। এই সব নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে, শুধু ১৯৭১ এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন, এদের পূর্বপুরুষ হবে মীর জাফর আর এরা হবে মীর জাফরের সন্তান। একটা উদাহরণ আমি আপনি দিই। আমি মুর্শিদাবাদ গেছিলাম, মুর্শিদাবাদ যাওয়ার পরে মীর জাফরের বিল্ডিং দেখলাম। তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন, স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন, একটা জায়গা আছে যেখানে মীর জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে, তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে। কতদিন চলে গেছে, আমি গেছিলাম ২০১০ সনে, এর আগে ২০০ বছর চলে গেছে। ২০০ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মীর জাফরের বংশধররা থাকে, ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। আবারও বলছি, মীর জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে, এই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। এবং তারা যদি বাজার করতে যায়, ২ জন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে। কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই, তাদের ১০ পুরুষ আগে মীর জাফর বেইমানি করছে, কিন্তু আজকে ১০ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হয়। আজকে যারা এইসব করে, ওই যে শিবির টিবির যারা করে, এরা ৭১ সনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা শেখ মুজিব বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গুক আর সবকিছু সূর্য ভাঙ্গিয়া দেখ, সূর্য অস্তমিত করে দেখ, কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান, এরা যে ইয়াজিদের বংশধর, এরা যে কারবালায় হুসেনকে হত্যা করছে ইয়াজিদের বংশধর, এরা যে পলাশীতে সিরাজউদ্দৌলাকে হত্যা করছে মীর জাফরের বংশধর, যতদিন পর্যন্ত ১৯৭১ সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না। কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্মগুলা করে। এনে বাড়িতে কি আছে, সবই তো ভেঙে ফেলছে, আরো ভাঙুক, অসুবিধা কি? মানুষ আরো জানুক শেখ মুজিবের একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে ফেলছে। এই ভাঙ্গা বাড়িতেই দেখা যাবে
কি হয় আমি জানি না, আমি বলতেও পারবো না, কিন্তু একটা এটা হলো বলেন। একটা ছেলে ক্লাস 9-এর একটা ছেলে ওই বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল, তাকে পুলিশ ধরে ফেলছিল, মুচলেকা দিয়ে ছাড়ছে। সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে। আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস 9-এর ছেলে যাচ্ছে, একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে, একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে। মনে হয় যেন যতই তারা এটাকে ধূলিসাৎ করতে চায় ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে। জনাব ডক্টর ফজলুর রহমান, আমি আরেকটু দিকে নজর দিতে চাই। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে। আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোরভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য। প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে? আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক দল আছে, সেই দলের একটা চিন্তা আছে, তার অভিমত আছে, তার ভার্সন আছে এই ব্যাপারে। আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না, তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে বলি। আপনার বাড়ি মোহনগঞ্জ, আমার বাড়ি ইটনা। আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক। আবার একজন গণক ছিল খুব অভিজ্ঞ, সে হাত দেখতেও হইতো না, মানুষের কপাল দিকে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে। এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। অনেক দিন আগে মানুষটা মরে গেছে, মাংস হাড্ডি পচে গেছে, শুধু মাথার খুলিটা রয়ে গেছে। সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এই গণক মনে করলো যে ব্যাপারটা কি, একটা মানুষ মরে গেল, তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল, তারপরও কপালের হাড়ের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, ব্যাপারটা কি? সেই কপালের হাড়টাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল। সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, লেখার কোনো পরিবর্তন নেই, লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাত্রে ঘুমানোর সময় দেখে লেখার কোনো পরিবর্তন আছে কিনা, কিন্তু দেখে না, একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি। আর গণকের যে স্ত্রী বউ, সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, মরা মানুষের মাথা সে কি দেখে, বিড়বিড় করে আবার কথাও। গণক একদিন বাজারে গেছে, মোহনগঞ্জের বাজারে। গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে। গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছে? ভাবি বলছে, আর বোন কই না, তোমার ভাই তো পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে গা? বলছে কি একটা মাথার একটা খুলি, এইটারে সারাদিন দেখে খালি সে বিড়বিড় করে। আমি জিজ্ঞাসা করলে কোনো কথা, ব্যাপারটাই তো আমি বুঝতে পারতাছি। ওই ভদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপ্পনি খাইতে বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি। বললো কি জানেন, একটু দয়া করে বলেন। বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে ওটা হাড়টা, এটা হলো একটা মেয়ে মানুষের হাড়। আপনার স্বামী যখন কলেজে পড়তো, এই মেয়ে কলেজে পড়তো, তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে। সেই কারণে সে আত্মহত্যা করছে, কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে। সেই কারণে তার মাথার খুলিটাই নেয়া গ্লাসের মধ্যে রেখে প্রত্যেকদিন দেখে তার মনের জ্বালা মিটায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গণকের স্ত্রী কইতেছে, গোলামের পুত, হ্যাঁ জিতা বেডির সাথে প্রেম করছিল, এখন মরা বেডিরও বলতে পারছস না, তাহলে আমারই বিয়ে করতা, তোর দেখাইতেছি। কইয়া গিয়া গ্লাসের ভিতর থেকে মাথার খুলিটা বাইর করিয়া ওই যে সিয়ার মধ্যে ফাড়াইয়া এটাতে পাউডার বানায় ফেলছে। পাউডার বানায় ড্রেনের মধ্যে ফালাই দিছে বাড়ির পিছনে। গণক তো বাড়িতে এসে খুঁজে,
আর পায় না, তখন বউ পিছন দেয়া করছে, গোলামের ভূত তুমি আর এইগুলা পাইবা না। ও কি হইছে? তোর বেডিরে আমি পাউডার করে ফালাই দিছি ড্রেনের মধ্যে, এটা আর দেখতে পারবে না। তখন কোন হাঁটতে হাঁটতে ড্রেনের কাছে, নর্দমার কাছে গিয়া দেখে এটা করে পাউডার করে ফালাই দিছে। তখন সে বলতেছে ওই যে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, আমি কয়ে দিলাম। আমি জানি না আমার দল কি করবে, আমার দলের মানুষের চিন্তা অনেক দূরে, অনেক জ্ঞানী মানুষ আমার নেত্রী আছে, নেতা আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এইটা কিন্তু দেখার বাকি রয়ে গেছে, কারণ যে প্লেয়াররা এখানে আসছে, ইউনূস সাহেবের মতো প্লেয়াররা কিন্তু এইখানে খেলতে আসছে, তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে, তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে, এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে। এবং ওই যে আন্তর্জাতিক শক্তি, সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্ধক না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয়, বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয়, আমার দেশটা বন্ধক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বারবার একটা কথা বলি, এই দেশে ২৬ সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে কিনা, এইটা মূল কন্ট্রাডিকশন না। এই দেশে মূল কন্ট্রাডিকশন এখন আমি বলতেছি, এই যে রাজাকারের বাচ্চারা যারা আছে, এদের মূল কথা হইলো ৭১-কে রাখবো না, ৭১-কে ধ্বংস করে দিব ক্যালেন্ডারের পাতা থেকে। এই ৭১ হইল মূল কন্ট্রাডিকশন। যারা ৭১ চায় না তারা জামাতের নেতৃত্বে একজোট, আর যারা ৭১ চাইতো এক সময় এরা পালাইছে, আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায়। কিন্তু একটা সময় আসবে, ৭১-কে সম্পূর্ণভাবে যদি কেউ মুছে ফেলতে চায়, এই দেশে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ, নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, কারণ মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই। এইটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে। ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না, দেশ থাকলে ইলেকশন হবে, কিন্তু দেশেই যদি না থাকে ইলেকশন করবেন কোথায়? এই জায়গাতে দেশটা এখন চলে গেছে, এই দেশটাকে রক্ষা করতে হবে। আমি মনে করি এখানে হাসিনার বিচার হইল কি হইল না, যাবজ্জীবন না ফাঁসি, তার চেয়েও বড় কথা হলো ৭১ থাকবে কি থাকবে না। আর ৭১-এর কথা মনে হইলেই যারা পরাজিত শক্তি, তাদের কাছে সবসময় মনে হয় ওই যে একটা মানুষ, ওই যে একটা মানুষ, ওই তো সব আকাম কুকাম করছিল, আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে, কাজে ওকে নিশ্চিহ্ন করে ফেলো। আর ওকে নিশ্চিহ্ন যত করতে চাবে ও তত বাইশেও। এটা হলো কথা, এইখানে হলো কন্ট্রাডিকশন। আমার কথাটা শুনেন, রায় হইল হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি কার্যকরী করো। এতে ৩২ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই। তাইলে যেটা হাসিনার চেয়েও আরেকখানে বেশি, আরেকজনের উপরে বেশি, সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের জেদটা হলো সবচেয়ে বেশি। আমি একটা জিনিস আমি খুব ক্লিয়ার করার জন্য বলি, যারা ৫ই আগস্টের আগে হত্যাকাণ্ড ঘটাইছে সরকার থেকে, তাদের কঠিন বিচার হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তিটা হলো প্রসিডিউর অনুযায়ী বিচার হোক। এ হলো কথা। পুলিশ হত্যা, আমার দাবি। হ্যাঁ, পুলিশ হত্যা, এটা বলবো, এটা বলতে গিয়ে তো আমার উপরে যে আঘাত আসতেছে সেটা বলার, আমি প্রথম বলছি, পুলিশের কি মা নাই, পুলিশের কি বাপ নাই, পুলিশের সন্তান নাই, পুলিশের বিধবা স্ত্রীর সাদা কাপড়ের কোন ধরনের দাম নাই? সাদা সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে? পুলিশের হত্যার বিচার হবে না? পুলিশ কি পশু? এই কথাটা আমি কতদিন বলছি, এখনো বলছি। এই যে সবকিছু ছাপায়া যাইতেছে একটা মাত্র কারণে, যে মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে
ইউনূস সাহেবেরা যে কাজটা করছে, আমি সব সময় বলি 5ই আগস্টের দুইটা রূপ। একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন, আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকা যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে 71-এর প্রতিশোধ নিব, সেটা হলো তাদের আন্দোলন। এবং তাদের নেতা হলো জামাতে ইসলাম সহ আজকে তার সাথে শক্তি, যে কারণে কোনো কিছুরই সমাধান হচ্ছে না। ইলেকশন হবে না বইলে তারা চিৎকার করতেছে, তারা ওই পিআর জিআর সিআর চাচ্ছে, কত কিছু কথা বলতেছে ইলেকশনে না যাওয়ার জন্য। এবং তাদের মূল নেতা হইল জনাব ইউনূস সাহেব। মিস্টার ইউনূস সাহেব ইজ দ্য only the responsible person for this awkward situation in Bangladesh. এই সিচুয়েশনটা সৃষ্টি করার জন্য ইউনূস সাহেব হলেন হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যাও। একটা ইলেকশন হোক। তারা তো বলে তাদের নাকি 70% 80% মানুষের, যে গোলাম পড়ুয়ার বলল 70 না 80% মানুষ নাকি তাদেরকে সমর্থন করে। বাপের বেটা হইলে ইলেকশনটা করেন, বাপের বেটা হইলে ইলেকশনটা। কিন্তু ইলেকশনে আসবেন, কারণ ইলেকশন হইলে পরেই তাদের, আমার ধারণা হলো তাদের 90% ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হবে, 5-7-10টা সিট সবাই মিল্লা পাবে। এখন যে বাঘ বা কুমড়া করে, হে আমরা সাংঘাতিক কিছু, এইটা মানুষ বুঝে ফেলবে। সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না, এবং এই দেশকে তারা কোনোদিন শান্ত হতে দিবে না, গণতন্ত্রের পথে যেতে দিবে না, এই দেশকে কোনোদিন তারা সংবিধানের পথে যেতে দিবে না। এটা হলো আমার কথা। আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই, গত 1 সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে 13 তারিখের আর 2 দিন আগে থেকে এই ফাঁসির রায় কেন্দ্র করে চারদিকে কি একটা অবস্থা, এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা। তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা, দেশের বাইরে সব পত্রপত্রিকায় খবর এসছে যে ইন্ডিয়া হঠাৎ করে 3টা গেরিসন করছে আমাদের বর্ডারে, লালমনিরহাট বর্ডারে 3টা গেরিসন করছে, সেখানে তারা সেনা স্টেশন করছে। এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই, বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা টেন্স ভাব, এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন খারাপই হচ্ছে। মুম্বাই আক্রমণের পরে, গাড়ি বাস্টের পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে। এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে? আপনার কি মনে হয়? ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ, উত্তরটা দিতে এত কঠিন। আপনি সত্য কথাটা বললেই বলবে তো ভারতের দালাল। যা হোক, সেইটা আমি চিন্তা করি না, কিন্তু একটা কথা চিন্তা করি, ওই যে কি বললো, কি নাম, জনাব আবু তাহের, জামাত ইসলামের নাইবে আমি, আমাদের তো কোনো চিন্তা নাই, আমাদের তো 50 লক্ষ সৈন্য আছে, উনাদের হাতে আছে 25 লক্ষ ডাইরেক্ট ফাইটার, আর গেরিলা ফাইটার আছে 25 লক্ষ। ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে, আর ওই 7টা দেশ দখল করলে তো আমাদের 7 দিনের ব্যাপার। ওই যে 7 সিস্টার, আমরা তো চিন্তা করবো কেন? ওই যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে, আমরা এত চিন্তা করার কি আছে? কিন্তু এইসব রাজাকারের বাচ্চারা বুঝে না যে 71 সনে কিন্তু হাজারে হাজারে মিছিল বাইর করতো, বাইতুল মুকাররম থেকে গোলাম আজমের নেতৃত্বে মিছিল বাইর করে কিন্তু সদরঘাট পর্যন্ত প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষ যাইত। কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু দেখা গেছে নেরি কুত্তার চেয়েও এদের অবস্থা খারাপ। কোথায় পালাইছে, কিভাবে পালাইছে, তারা এটার কোন ঠিকানা নাই। যারা আজকে পৃথিবীর বাস্তবতা বুঝে না, পৃথিবীর বাস্তবতা যারা বুঝে না, তাদের সেই মূর্খদের সাথে আমি কি কথা বলবো? তাদেরকে আমি কি বুঝাবো? আর আপনি দুনিয়া যদি কিয়ামত না হয়, তাহলে তো ইন্ডিয়া আমার চতুর্পার্শ্বে চিরদিন থাকবে। 3 পার্শ্বে থাকবে ইন্ডিয়া, 1 পার্শ্বে বঙ্গোপসাগর। আমি সারা দিন সারা বছর শুধু ইন্ডিয়ার সাথে ঝগড়া করে, যে আমার চেয়ে শক্তিতে 100 গুণ বেশি, আমার চেয়ে সম্পদে যে 100 গুণ বেশি, তার সাথে শুধু প্রতিদিন ঝগড়া করে আর বকাবকি কইরা আমার দেশটাকে কতটুকু আমি শান্ত রাখতে পারবো, কতটুকু আমি সমৃদ্ধ করতে পারবো, কতটুকু আমি আমার দেশটার মানুষকে আমি শান্তি দিতে পারবো। এরা এইসব করতেছে কেন? এরা তো রাজাকারের বাচ্চা। এই দেশে তারা
আলবদর রাজাকাররা এই দেশে হিজবুত তাহরীরের মধ্য দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা কোনো দিন সম্ভব না। এইটাও এইসব মূর্খরা বুঝে না, বুঝে না বলে বিপদ হয়েছে। তবে বুঝবে, বুঝবে। এদের সাথে কোনো পাবলিক নাই। এলাকায় গেলে দেখা যায় 100 সেন্টার আছে, 130টা সেন্টার আছে, জামাতের ক্যান্ডিডেট আছে, এই এক নাগারে 30টা এমপি সিট আছে, যেখানে একটা সেন্টারও জামাত পাস করবে না, একটা কেন্দ্রে জামাতের দাঁড়িপাল্লা পাস করবে না। কিন্তু বড় বড় কাজ করতেছে এই দেশে, এত বকা বকি মারামারি, সকাল থেকে উঠে ধরে ফেলবো মারে ফেলবো, এরাই করতেছে। কি করা যাবে? কারণ ইউনূস হইলো তাদের শেল্টার, আর আমেরিকা হলো তাদের শেল্টার মাস্টার, বিদেশিরা। আর সেই বিদেশি নাগরিকেরা এখানে আইসা এই দেশটাকে পরাধীন করার জন্য সমস্ত চক্রান্ত করতেছে। এরা হইলো আমাদের দেশের কালো রবার্ট ক্লাইভ। আমি আর এখন যাইতে হবে আরেকটা জায়গাতে। আমি আপনাকে শুধু বলবো, এই দেশ এত তাড়াতাড়ি শুদ্ধ হবে বলে, শান্ত হবে বলে আমার মনে হয় না। কারণ ইউনূস সাহেব বলেন, একটা বা 2টা মিনিট সময় নিব, শুধু 2টা টপিক ছোটখাটো। একটা হলো গণভোটের যে আয়োজন করছে 4-5টা প্রশ্ন, এই 4 দফা ভোট আমি কি দিব আমি বুঝি নাই এখন পর্যন্ত। এই যে 1 সপ্তাহ হয়ে গেছে, বুঝি নাই। আর সবশেষ আপনি যেহেতু নির্বাচন করছেন, আপনার এই বয়সে এসে আপনার দল আপনাকে সম্মানিত করেছে। আপনার এলাকা একটা খুবই বঞ্চিত এলাকা, এখনো হাওরের বিধ্বস্ত এলাকা, এখনো অনেক গ্রাম আছে যেখানে বর্ষাকালে যোগাযোগ সাংঘাতিক বিচ্ছিন্ন। আপনার এলাকার মানুষ তাকিয়ে আছে নতুন উন্নয়নের কোন রূপ দেখতে পাবে কিনা আপনার হাত দিয়ে। একজন মুক্তিযোদ্ধা আপনি। এই 2টো প্রসঙ্গে আপনার মতামত জেনে আজকে শেষ করব। 1 নাম্বার হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে গণভোটে গণভোট আবার আপনার এলাকার মানুষকে বুঝাতে পারবেন কিনা যে কি ভোটটা সে দিবে? না, আমি এটা বুঝাবো না। আমি বলবো যে একটা গণভোট, আমরা যদি ক্ষমতায় চাই, আমার দলকে আমি অনুরোধ করব একটা গণভোট দেওয়ার জন্য, যে দেশে রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা ইলেকশন করতে পারবো কিনা, যারা 71-কে মুক্তিযুদ্ধকে মানে না। এইটা একটা প্রথম গণভোট হবে বললাম। কিন্তু এই গণভোটটা করে ছাড়ে দেব যদি আল্লাহ সময় দেয়, 1। আর 2 নম্বর হইলো, আমার দল আমাকে নমিনেশন দিছে। আমার তো একটা নমিনেশন দেয় নাই। আমি আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমার নেতার প্রতি আমি কৃতজ্ঞ। এই কারণে আমার 2টা নমিনেশন দিছে। আমার তারা সাসপেন্ড করছিল, আমার পিরিয়ড শেষ হওয়ার আগে, সাসপেন্ডেড পিরিয়ড, আমাকে তারা সংসদীয় আসনে নমিনেশন। তাইলে আমার তো 2টা নমিনেশন, ডাবল নমিনেশন। সেই কারণে আমি তাদেরকে ডাবল আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার দেশের মানুষকে এবং স্থায়ী কমিটিকে আমি ধন্যবাদ জানাই, নেতা নেত্রীকে ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস মনে করেন, আমার এলাকাতে আছে জামাতরা এমন ষড়যন্ত্র করতেছে, লাখ লাখ টাকা খরচ করে প্রশাসন কিনতে চাইতেছে, পুলিশ কিনতে চাইতেছে, প্রতিদিন আমার অন্তরে একটা জ্বালা দিতেছে, প্রতিদিন আমাকে যন্ত্রণা দিতেছে বিভিন্ন ভাবে, 1-2টা কাজ করিয়া ওই টাকা দিয়ে তারা ঘুষ। আমি আর বলতে চাই না, এইগুলা এখন বলবো না, কারণ এরা এত ছোট অফিসার, এদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। এরা আমার সন্তানের মতো, অথচ এদেরকে বাঁচানোর জন্য, ইটনা অষ্টগ্রাম মিটামনের পুলিশকে বাঁচানোর জন্য 15 দিন আমি অর্ডার দিছি। 15 দিন পর্যন্ত আমাদের বিএনপির কর্মীরা গিয়া থানায় থানায় পুলিশ নিয়ে ঘুমাইছে। আর আমার কথার জন্য, আমার বক্তব্যের জন্য অন্তত 5,000 পুলিশ তাদের আল্লাহর রহমতে জীবন রক্ষা পাইছে। এই পুলিশকে মারা যাবে না, না হলে 5ই আগস্টের পর থেকে এই দেশে মাইরা পুলিশ মেরে ছাপ্পা করে ফেলতো। আমি পুলিশকে বলবো যে আপনাদের আচরণ অনেকটা সঠিক হয়েছে, আরো সঠিক হওয়া উচিত। আর আপনাদের পক্ষ থেকে পুলিশকে আমি বলবো, আমি যাতে জীবনে কষ্ট না পাই, অন্যায় কষ্ট, ন্যায় কষ্ট না, তাহলে কিন্তু অভিশাপ লাগবে। কারণ আমি পুলিশের জন্য, আমাকে সচিবালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে থ্রেট করা হয়েছে। আপনি পুলিশ হত্যার বিচার চান, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতেছেন আন্দোলনের বিরুদ্ধে, পুলিশ হত্যার বিচার চান আপনি ফজলুর রহমান। আমি চিরদিন চাবো, এই কারণে যে পুলিশ ওই দেশের মানুষ, পুলিশ অন্যায় করলে তার বিচার হবে, আর পুলিশকে হত্যা করলে যারা হত্যা করছে হত্যাকারীদের বিচার হবে। আমার এলাকাতে কিছু কিছু ত্রুটি করার চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। ওখানে সিনিয়র
তার উদাহরণ কিন্তু আমরা পৃথিবীর কোনো রাজনৈতিক বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে, দেখি নাই। ভারতের ইন্দিরা গান্ধীকেও বিচার করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোকেও ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তার কন্যা 2 বার পাকিস্তান শাসন করেছে। আজকে গাদ্দাফির ছেলে কিন্তু এখন রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে। ফাঁসি কিন্তু কর্নেল তাহেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তাহেরের অনুসারী কিন্তু এখনো কমে নাই বাংলাদেশে। আপনারা জানেন আওয়ামী লীগ আমলে অত্যন্ত অন্যায়ভাবে নিজামী সাহেবকে, তারপরে মুজাহিদ সাহেবকে বিভিন্ন ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এই ফাঁসিগুলা কিন্তু মানুষ জামাত ও তাতে ওনাদের জনপ্রিয়তা কমে যায় নাই, বরং তাদেরকে রাজনীতিতে আরো উদ্দোলিত করেছে, আরো সামনের দিকে এগিয়ে যেতে তাদেরকে উৎসাহিত করেছে। অনেক সময় মনে হয় জামাতকে পুনরুজ্জীবিত করার জন্য এই ফাঁসিগুলি প্রয়োজন ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছে কিন্তু বিএনপির একজন প্রথম সারির নেতা হয়ে গেছে। তো এরকম আপনি দেখেন, যদি জামাতের বিভিন্ন নেতাগুলো দেখেন, আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু আজকে ওই যে আওয়ামী লীগের নেতা, জামাতের নেতা, আমি নামটা ভুলে গেলাম এমন, যে বিভিন্ন ব্যাংক করতো, ব্যাংক নিয়ে করতো, তার ছেলে কিন্তু আজকে ঢাকা মহানগর থেকে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আজকে এই আইসিডির বিচারে কদিন আগেও তো আমরা দেখেছি আইসিটি প্রসিকিউটররা কিভাবে টেলিভিশনে ব্রিফিং করতো। তাহলে ওরাও তো ওই দিন বলতো যে ন্যায় বিচার পেয়েছি, সত্যকার বিচার হয়েছে, দেশের স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, দেশের এইটা হয়েছে, ফলানা হয়েছে, ফলানা হয়েছে, বিভিন্ন হয়েছে। আজকেও আমরা একই জিনিস দেখছি। সবচেয়ে দুর্ভাগ্য জিনিস হলো, আমরা আদালতে যদি কোনো মানুষ হইচই করে উঠে, কথাবার্তা জুড়ে বলে, তাহলে আদালত অর্ডার অর্ডার বলে হাতুড়ি পিটায়। এটাই আদালতের ট্রেডিশন, এটাই আদালতের নিয়ম। অর্থাৎ বিচারকের সামনে এখানে সবাই এক, বিচারকের পক্ষে কোনো লোক নাই, বিচারক নিজেই একটি পক্ষ। ফলে ওখানে কোনো রকম হইচই হাল্লাগোলা হলে সেখানে বিচারক নিজেই হাতুড়ি পিটাইয়া অর্ডার অর্ডার বলে। কিন্তু আজকে আমরা কি দেখলাম, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব দাঁড়িয়ে বলছেন আপনারা এখানে হইচই করবেন না। অ্যাজিব জনক কোর্টটা, আদালতটা, বিচারকটা আমার অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ কোনো ব্যক্তি। এটা তো ভালো এক্সাম্পল সেট করেন না স্যার। এই ছবিগুলাই তো আগামী দিনে, আজকে যেমন আপনি ভিডিও করে ছবি দেখাচ্ছেন, এই ভিডিওটা তো আগামী দিনে দেখানো যাবে, বলা হবে যে আদালতটা ছিল কারো অধীনস্থ, কারো নিয়ন্ত্রিত, কারোর কথা মতে আদালতটা হয়েছে। নাহলে অ্যাটর্নি জেনারেল সেখানে দাঁড়িয়ে মঞ্চে এসে, পোডিয়ামের সামনে এসে সে কেন বলবে আপনারা ধৈর্য ধরেন, শান্ত হন, চুপ করেন? এটাতেই কিন্তু বলা যাচ্ছে যে আদালতটা নিরপেক্ষ ছিল না। আজকে আমি আদালতকে ধন্যবাদ জানাবো, শুকরিয়া জানাবো, সাধুবাদ জানাবো, তিনি জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। উনি বিচারের বা বিচারিকের বিষয় নিয়ে কথা বলেন নাই, উনি কোনো পয়েন্ট দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেন নাই। কোথাও আমরা দেখি নাই উনার এই 2.5 ঘন্টার বক্তব্যের মধ্যে কোথাও তিনি বলেছেন যে অমুক হত্যার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করেছে, বা ওই যারা গুলি করে মেরেছে তাদেরকে নির্দেশ দিয়েছে। এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব বা আইজিপি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্য বলছেন যে আসাদুজ্জামানের বাড়িতে একটা কোর কমিটি ছিল। সেখানেও তো কিন্তু বলেন না এই কোর কমিটি সিদ্ধান্ত নিত। উনি বলেছেন কোর কমিটিতে সরাসরি শেখ হাসিনা অনেক বিষয় নিয়ে আলোচনা করত।
আচ্ছা ভাই, একটা যে বলেন তো, একটা ড্রোন দিয়ে যদি মানুষ খবরাখবর নেয়, এটা অপরাধ হবে কেন? এখানে অ্যাট্রোসিটির কথা বলা হচ্ছে যে সরকার অ্যাট্রোসিটি অর্থাৎ সহিংসতা বন্ধ করতে পারেন নাই। তাহলে সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব ছিল। তাহলে সরকার যদি ড্রোন পাঠিয়ে সহিংসতার খবর নেয়, তাহলে এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধ হবে কেন? এখানে লিথাল উইপন তো আমরা কিনেছি, তাহলে আমরা কিনাটা কি অপরাধ হয় নাই? এখনো কি আমাদের কাছে, পুলিশের কাছে, বিজিবির কাছে, সেনাবাহিনীর কাছে লিথাল অস্ত্র আছে না? এখনো কি সেইগুলা ব্যবহার করা হচ্ছে না? তাহলে এইগুলা যদি এখন ব্যবহার করতে হয়, তাহলে কি সেটা ফাঁসির হবে? আপনি দেখেন, গতকালকে ঢাকা মেট্রোপলিটন কমিশনের পুলিশ কমিশনার সাহেব বলেছেন যে কোথাও কোন রকম গন্ডগোল করতে চাইলে আপনারা সরাসরি গুলি করবেন। উনি সরাসরি গুলি করার নির্দেশ সারা বাংলাদেশে সবাইকে দিয়ে দিয়েছেন। উনি বিং ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হওয়ার পরেও সারা বাংলাদেশে সেই নির্দেশ চলে গেছে। আগামী দিনে এইটাও কি, এই ক্যাসেটটাও কি হবে না? এখানে সিআইডির ক্যাসেটটাকে সত্যায়িত করার জন্য বলা হয়েছে। সিআইডি তো গভর্নমেন্টের অনুগত একটি প্রতিষ্ঠান। সিআইডির বক্তব্যতে আদালতে কখনোই সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ দেয় না। এখানে তৃতীয় পক্ষের লাগে। সিআইডি যে বক্তব্যগুলো বলেছে সেটা অন্য কাউকে দিয়া ভেরিফাইড বা জাস্টিফাইড বা করা হয় নাই। আমরা আজকে 2.5 ঘন্টা যারা দেখলাম, যেটা বুঝলাম, যেটা শুনলাম, যে বক্তব্যগুলো পড়ে শোনালেন, তাতে প্রচন্ড ভাবে আমরা দেখতে পেলাম যে এখানে কোনো প্রকার প্রসিকিউশন ছিল না, অত্যন্ত নিম্নমানের প্রসিকিউশন হয়েছে। এখানে আদালতের সামনে সুস্পষ্টভাবে একটি পয়েন্টও তারা প্রমাণ করতে পারে নাই। কিন্তু বিজ্ঞ আদালত জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উনি একটি কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে পরবর্তীতে তো সেকেন্ড থার্ডে এর চেয়ে বড় পানিশমেন্ট হতে পারে না। আপনি প্রথম কাউন্টে আপনি তাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছেন, তারপরে 1 নম্বর যে অপরাধটা উনি করেছেন, যেই চার্জশিট আনা হয়েছে, তাহলে 1 নম্বর বললেন কেন সেটাকে? সে 1 নম্বর ধারাতে কিন্তু তিনি যাবজ্জীবন দিয়ে দিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ধাপে মৃত্যুদণ্ড দেওয়াটা কতটুকু আইনসঙ্গত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা আগামী দিনের সময়ই বলে দেবে। অনেক ইতিমধ্যে বলার চেষ্টা করছেন যে এইটা নিয়ে যদি রিট করা হয় তাহলে এই বিচারটা টিকবে না। এটা আমার কথা না, অনেক বিজ্ঞ আইনবিদরা বিভিন্ন জাতীয় টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে বলতেছেন। আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা অনুযায়ী ভারত না, প্রত্যাশা অনুযায়ী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সাহেব আপিল করবেন, এবং তিনি বলে দিয়েছেন যে আপিল করা যাবে, তবে ওনারা এসে উপস্থিত হয়ে আপিল করতে হবে। এই সুন্দর কথা। ওনাদেরকে মামলা ফেস করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত তাদেরকে আদালতে আনা গেল না। এখনই আদালতের উপরে আপিল করার জন্য তাজুল সাহেব বলে দিয়েছেন যে তারা আদালতে উপস্থিত না হইলে তারা আপিল করতে পারবে না। অথচ বিজ্ঞ আদালত তাদের সই মুড়ি নকল দেওয়াই নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ তারা যে আপিল করবে তার আগে যে এই রায়ের কপি নিবে, সেই কপি দিতেও মাননীয় বিজ্ঞ আদালত রায় দিয়ে দিয়েছে যে তাদেরকে কপি দেওয়া যাবে না। অথচ তাজুল সাহেব বলছেন যে তারা আপিল করতে পারবে, তবে সে আপিলের জন্য তারা আদালতে এসে উপস্থিত হইতে হবে, হাজিরা দিতে হবে এই আদালতে না, যে এখানে আপিল করবে। এটা কন্ট্রাডিক্ট করে না? এটা সাধারণ মানুষের চোখে কি পড়ে না?
তো এরকম এত পুয়ার, এত নিম্নমানের প্রসিকিউশন এত বড় মামলায় হবে। এই তাজুল সাহেব কিন্তু নিজামী সাহেবেরও ডিফেন্স লয়ার ছিল। অতীতে যাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তাদেরও কিন্তু ডিফেন্স লয়ার ছিল। সেখানে কিন্তু কোনো কিছু সে করতে পারে নাই। আজকে প্রসিকিউশন হিসাবে তার পারফরমেন্স আমি বলবো, সবাই বলবে, শুধু আমি না, আপনি দেখেন কত নিম্নমানের। এখানে রাজাকারের কথা বলা হয়েছে, গালি দিয়েছে। গালি দেওয়া কি পানিশেবল টু ডেথ? কাউকে যদি অবজ্ঞা করা হয়, টিটকারি মারা হয়, গালি দেওয়া হয়, তাহলে সেটা কি কখনোই পানিশেবল টু ডেথ হতে পারে? বলেন। তিনি যদি কাউকে বলে থাকে এবং যেটাকে প্রমাণিত সত্য নয়, উনি তাপসীর সঙ্গে যে কথা বলেছে এবং ইনুর সঙ্গে সে কথা বলেছে, ইনু বলছে এটা আমি স্ক্রোলে দিয়ে দিচ্ছি, তার মানে ইনু যখন তথ্যমন্ত্রী ছিল কিন্তু তখনকার বক্তব্য, অর্থাৎ আগের যে গন্ডগোলটা হয়েছিল ওই সময়ের কথা, যখন বিপি নুরের আন্দোলন করেছিল এই কোটা বিরোধী আন্দোলনের। এখানে ঢাকা ইউনিভার্সিটির মাকসুদের সঙ্গে কি কথা বলেছে? মাকসুদ তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যক্তি নয়। উনি মাকসুদের সঙ্গে হয়তো ওনার মনের ভাব আদান প্রদান করেছেন। হয়তো বিসি সাহেবকে বলেছেন, তুমি তোমার ছেলে মেয়েদেরকে একটু বুঝাও, না হলে কি হবে না হবে। সেটা পানিশেবল টু ডেথ হয় কি করে? এখানে বলা হয়েছে সাভারের 6টা হত্যার সঙ্গে সে জড়িত। বলা হয়েছে যে ডেমরার ওখানে হত্যার সঙ্গে জড়িত, কিন্তু কোথাও তো বলে নাই যারা গুলি করেছে তাদের সঙ্গে শেখ হাসিনার কোনো সরাসরি যোগাযোগ হয়েছিল বা যোগাযোগ ছিল। ওনাকে তো নর্মাল আদালতে মামলা করা যেত, এটা নর্মাল আদালত এজ এ হুকুমদাতা আসামি হিসাবে তার ফাঁসি দেওয়া যেত, কিন্তু আইসিটিতে নিয়ে আসলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশের ভূখণ্ডে কোনো অপরাধ করলে সেটা কখনোই কোনো আন্তর্জাতিক আদালতের এখতিয়ারভূত হতে পারে না। অতীতে 73 সনে আইনটা করে গোলাম আজম সাহেব সহ অন্য যাদেরকে বিচার করা হয়েছে, নিজামী সাহেব ফাঁসি দেওয়া হয়েছে, এটা ওই পটভূমিকায় যে 71-এ 16 ডিসেম্বরের আগে ওনারা সবাই পাকিস্তানি নাগরিক ছিল, ফলে এটা আন্তর্জাতিক করা হয়েছে জাতিটা। আর সেখানে কিন্তু মূল হুকুমদাতাদেরকে আইসিটির মধ্যে আনা হয় নাই, ইয়াহিয়া খানকে আনা হয় নাই, টিক্কা খানকে আনা হয় নাই, কোন সামরিক কর্মকর্তাদেরকে ওই আইসিটিতে আনা হয় নাই। 73 সনে আইসিটিতে আনা হয়েছিল যে সমস্ত রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি মেনলি ছিল, যারা পাকিস্তানকে যুদ্ধে সহযোগিতা করেছে এবং মানবতা অপরাধ করেছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে আনা হয়েছিল। কিন্তু আজকের পটভূমিকা তো সম্পূর্ণ বিপরীত। এখানে শেখ হাসিনা একটা সরকার প্রধান, অ্যাট্রোসিটি বা সহিংসতা বন্ধ করার সর্বময় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এখানে একজন সাক্ষী দিয়েছে যে পুলিশ অফিসার নাকি বলেছে, স্যার একজনই গুলি করলে একজনই পড়ে যায়, বাকিরা চলে আসে। তার মানে কি হলো যে পুলিশ একজনের বেশি দুজনের উপরে গুলি করে নাই, এটা ইমপ্লাইজ হয় না? তাহলে এই ধরনের পুয়ার প্রসিকিউশন দিয়া যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, আমি জানি না সেই পানিশমেন্টটা কতটুকু আইন সিদ্ধ হয়েছে বা আইনগতভাবে গ্রহণযোগ্য হয়েছে। তবে হ্যাঁ, আমি সহ বাংলাদেশের সকল মানুষ খুশি হয়েছে। বিচারককে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সাহস করে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য মানুষ যেটা চেয়েছিল সেটা উনি পূর্ণ করেছেন। এটা ইতিহাসের খাতায় উনি থাকবে। জনগণের প্রত্যাশা আইনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে। জনগণ যা চায় তাই সংবিধান। জনগণের প্রত্যাশাই দেশের আইনের উৎস। জনগণ যে প্রত্যাশা করবে সেটাই আইন অনুযায়ী আইন হিসেবে প্রতিস্থাপিত হবে, আইন হিসাবে তৈরি করা হবে, সংবিধান মধ্যে সেটা আসবে।
কাজে এখানে আজকের বিচারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আক্তার ভাই, আমি আর দুইটা পয়েন্ট একটু আপনাকে ধরাই দিতে চাই, ওইগুলোতে আমরা একটু আপনার বিশ্লেষণ আশা করি। একটা হলো, ইন্ডিয়াকে অনুরোধ জানানো হয়েছে আজকে আবার এই রায়ের পরে শেখ হাসিনা এবং আপনার আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য। এটা ইন্ডিয়া কি ফেরত দিবে কিনা আমি জানি না, আপনি ইন্ডিয়ার পক্ষ থেকে তার আপনি বলবেন না আপনার বিশ্লেষণ ধারণা কি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধানমন্ডি 32 নিয়ে এখনো যখন আমরা কথা বলছি তখনও বিশৃঙ্খলা চলছে, একটা মানে মগের মুল্লুকের দেশ, আইন শৃঙ্খলা আছে, আর্মি ঠেকাতে পারছে না, আর্মির কথা শুনছে না। কিছু ছেলে পেলে এগুলা যে ছাত্র জনতা নাম দেয়, কিন্তু আসলে ছাত্র জনতা তো ফিরে গেছে ঘরে। এইগুলার উদ্দেশ্য কি, এটার ফলাফল কি? প্রথমে ভারতের ব্যাপারে যেটা বলবো সেটা বাংলাদেশ মন্ত্রণালয়ের একটা প্রিমেচিউর অ্যাকশন। এত তাড়াতাড়ি ভারতের কাছে এটা আহ্বান জানানোটা এক ধরনের দেউলিয়াপনা হয়েছে, এটা অত্যন্ত প্রিমেচিউর। এখন এই ভারতকে আহ্বান জানানোর মতো অবস্থা হয় নাই, কিন্তু ভারত দেখেন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে আমরা শেখ হাসিনার সাজা হয়েছে এটা আমরা জেনেছি, আমরা জানি, তারা স্বীকার জানি। তারপরে কি বলছে, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং আমরা বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কাজেই সে বন্ধুত্বটা নিশ্চিত করেছে, তারা তো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ন্যূনতম আভাস ও ইঙ্গিত দেয় নাই। তারা বাংলাদেশের বক্তব্যকে ন্যূনতম পাত্তা দেয় নাই। এই অডাসিটি ভারত দেখিয়েছে। আপনি কি করবেন ভারতের সঙ্গে? চলেন আজকে ভারতকে আক্রমণ করি, চলেন আজকে সবাই মিলে আমরা 32 নম্বর না, চলেন আমরা ভারতের দিকে চলি, চলো চলো ভারত চলো। আমরা তো অনেক বড়, আমাদের ভারত, আমাদের সারা ভারত মানচিত্র, ভারতের মানচিত্র লিখতে পারবে না। অনেকে বলে বেড়াচ্ছেন, অনেক ব্যারিস্টার সাহেব বলে বেড়াচ্ছেন টেলিভিশনে যে বাংলাদেশ না একে ভারত তার মানচিত্র রাখতে পারবে না। কি অদ্ভুত কথা বলেন। তো চলেন আমরা ভারত চলো শেখ হাসিনাকে ধরে নিয়ে আসি। সে আহ্বান জানান, সে ডাক দেন, পল্টনে ডাক দেন কালকে কারো। আর 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তারা চ্যালেঞ্জ দিল মেট্রোপলিটন কমিশনার সাহেবকে, যিনি গতকালকে বলেছেন যদি কেউ জ্বালাও পোড়াও আগুন ভাঙচুর করে তাদেরকে গুলি করার জন্য। এখন পর্যন্ত গুলি হয় নাই। এখানে তো এনসিপি নাই, এখানে তো বৈষম্য ছাত্ররা নাই, এখানে 32 নম্বর বাড়ি দখল করার জন্য কিছু লোক গিয়েছে। যেহেতু বিজ্ঞ বিচারক সাহেব গনিমতের মাল বেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 32 নম্বরকেও গনিমতের মাল হিসাবে ঘোষণা দিয়েছেন। এইগুলো আপনারা দেখেন না কেন? এটা তো বিচারক সাহেব যে কোনো সম্পত্তি কনফিসকেট করতে পারে সরকারের পক্ষে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা আইনত কেন কোনো জাজ, কেন সুপ্রিম কোর্টের জাজও পারে না। কিন্তু আমার বিজ্ঞ আদালত বলে দিয়েছে যে শেখ হাসিনার সকল সম্পত্তি, কামালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, ভেরি গুড, বাজেয়াপ্ত অবশ্যই করতে পারেন, তবে উনি গনিমতের মাল হিসাবে সবাইকে বাইটে দিতে বলছেন। এরকম যদি গনিমতের মাল পাওয়া যাবে জানতাম, তাহলে আমরা তো সকল পরিবার পরিজন নিয়ে গিয়া মুক্তিযুদ্ধ এই সংগ্রামে ঝাঁপাইয়ে পড়তাম, বুড়া বয়সে শহীদ হয়ে যেতাম, তাহলে বাকি জীবনটা আমার পরিবারগুলো সুখে থাকতে পারতো। আজকে গনিমতের মালের জন্য যে কত লোক দাঁড়ায় গেছে, এবং এই গনিমতের মাল পাওয়ার জন্য আজকে 32 নম্বরে গিয়ে হামলা করা হচ্ছে। ওরা তো জানতো এই রায় হবে, এই এনজিওরা তো জানতো এই রায় হবে। এই রায় না হলে, না জানলে আপনি প্রতিক্রিয়াগুলো দেখেন। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে আনার মতো বক্তব্য দেওয়ার জন্য আমার প্রধান উপদেষ্টা মহোদয়, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বসে আছেন ক্যামেরার সামনে। রায় তো শেষ হইলো, উইদিন 30 সেকেন্ড or 1 মিনিটের মধ্যে ওনার বক্তব্য দিয়ে দিলেন। এই যে অবস্থা আমাদের, এইভাবে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি।
আজকে যদি রাজনৈতিকভাবে বলছি, যদি এই ফাঁসি দেওয়ার রায়টা ন্যায় বিচারের স্বার্থে হয়ে থাকে, তাহলে অতীতে যতগুলো ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, সবগুলোই তো ন্যায় বিচারের জন্য হয়েছে। প্রতিটি সরকারই তো তার ক্ষমতাসীন অবস্থায় যাদেরকে ফাঁসি দিয়েছেন তাদের ফাঁসিটাকে ন্যায় বিচারের জন্যই তো দাবি করেছেন। এইবার তো তারা তাই করতেছেন, ন্যায় বিচারের দাবি করতেছেন। আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি দেখেন। এখানে জাতিসংঘের বক্তব্যকে আদালতে আনা হয়েছে। এরপরে আদালত কি বলেছে, জাতিসংঘ কি বলেছে, সেইগুলো তো আপনি আনেন নাই। অথচ বিজ্ঞ আদালত এক সপ্তাহ আগে কে কি বলেছে সেইটাও আদালতের নজরে এনেছেন, উনি অবজারভেশনে সেটা উল্লেখ করেছেন। কাজেই আমি এটাকে সুষ্ঠু ন্যায় বিচার বলবো না, কোনো অবস্থাতে এটাকে ন্যায় বিচার বলবো না, কোনো অবস্থাতে সুষ্ঠু বিচার বলবো না। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, বিচারক জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। বিচারক তার স্বীয় ক্ষমতা বলে বাংলাদেশের গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মৃত্যুদণ্ডের রায় দিয়ে তিনি পূরণ করেছেন। এখানে আদালতের কোনো এখতিয়ার নাই, আইনের কোনো কিছু নাই, আইনের কোনো ব্যাখ্যা নাই, এখানে প্রসিকিউশনের কোনো কৃতিত্ব নাই, এখানে অপরাধ হয়েছে কিনা সেটাও প্রমাণিত হয় নাই, এগুলো আর কোনো কিছু আসা যায় নাই। কিন্তু জনগণের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমি তার জন্য বিজ্ঞ আদালতের কাছে, বিজ্ঞ বিচারকদের কাছে কৃতজ্ঞ। তারা জনগণের প্রতি সম্মান দেখিয়েছেন, জনগণের প্রত্যাশাকে সম্মান দিয়েছেন। এখন এই বিচার রায় কার্যকরী হবে কিভাবে? আপনি দেখেন, এখন কালকে যদি এই নকল উঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে ওই আইজিবি সাহেবকে, মামুন সাহেবকে, আইজিবি সাহেব কালকে এটাকে উঠে উচ্চ আদালতে আপিল করার সঙ্গে সঙ্গে উনি যেটা পাবেন সেটা যাবে, তিনি মুক্ত হয়ে গেলেন। 5 বছর জেল দিয়ে কি হলো? উনি তো 5 বছর জেলে থাকবেন না, উনি তো জামিনে বেরিয়ে যাবেন। বিচারের নামে যদি আপনারা এরকম প্রহসন করেন, বিচারের নামে যদি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তো সবাই কি আপনাদের চোখে দেখবে? সবাই কি আপনাদের অ্যাঙ্গেলে দেখবে? আপনাদের লেন্স দিয়ে কি সবাই বাংলাদেশকে দেখবে? আপনাদের বিচারকে দেখবে? আপনি একজন আইজিপি কে, সরকারি কর্মকর্তাকে এটা রাজসাক্ষী বানালেন, তার মানে আগামী দিনে যত পুলিশ কর্মকর্তা আছে, যত প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশে মানুষের অত্যাচার, অনাচার, অবিচার চালিয়েছে, দুর্নীতি করেছে, মানুষের উপর ক্ষমতার কড়িকাঠ ঘুরিয়েছে, যে সমস্ত সেক্রেটারিরা যা ইচ্ছা তা করেছে, আপনি তাদেরকে দালালির বিনিময়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে তাদেরকে মাফ করে পদ সুগম করে দিলেন। কিন্তু রাজনীতিবিদ, তাদের পক্ষ আপনারা নিলেন না। অর্থাৎ রাজনীতি করার যে চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা সেটা বুঝেন না। আজকে যখন দেখি, দুর্ভাগ্য দেখি, যখন জামাত বা আইসি বা ওই এবি পার্টি যখন বলে ন্যায় বিচার পেয়েছেন, তো ইচ্ছা করে জিজ্ঞাসা করতে এবি পার্টির তাজুল সাহেবকে, আপনি যখন ডিফেন্স লয়ার ছিলেন, তখন যখন রায়গুলা মৃত্যুদণ্ড হয়েছিল, সেটাও কি ন্যায় বিচার হয়েছিল? আমি জামাতকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনারা যে আজকে ন্যায় বিচার হয়েছেন, বলেছেন অতীতের কেউ অন্যায় করে মাপ পাবে না, তাহলে এটাই কি প্রমাণিত হয় নাই যখন আপনাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, যে অতীতে আপনারা যে অন্যায় করেছিলেন সেই অন্যায় মাপ পাইন নাই? এটাই যদি ন্যায় বিচার হয়ে থাকে, তাহলে অতীতে আমরা যারা বিভিন্ন সময় জেল, জুলুম, নির্যাতন খেয়েছি, আমাদেরকে রায় দিয়েছে, আদালতের রায় আমরা জেল কেটেছি, তাহলে সেইগুলো ন্যায় বিচার ছিল। সেইগুলো রাজনীতিবিদদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল, যাতে রাজনীতিবিদরা সেই ধরনের অপরাধ করতে আর সাহস না পায়। কাজে আজকে বিচার হয়েছে, রায় হয়েছে, সবকিছুর উদ্দেশ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য। আমি ধন্যবাদ জানাই সরকার তার একটি ওয়াদা
বা জনগণের সামনে যে কথা বলেছেন সেটা পূর্ণ করলেন, সংস্কার করেছেন, দ্বিতীয়টা পূর্ণ করলেন। অর্থাৎ প্রথম বলছেন সংস্কার করবেন, তারপরে বিচার করবেন, আজকে বিচার করার মাধ্যমে তার দ্বিতীয় ধাপ উনি উত্তরণ করলেন। এখন তৃতীয় ধাপ হলো একটি সুষ্ঠু উৎসবমুখ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আমরা সেটার দিকে তাকিয়ে আছি, সেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু উৎসবমুখ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তার জন্য সবাই সহযোগিতা করবেন। ইতিমধ্যে ইলেকশন কমিশন ইসি সাহেব হাত উপরে তুলে বলেছেন উনার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয়। তিনি স্পষ্ট বলে দিয়েছেন উনার একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয়। তিনি তাই সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। একটা ছোট প্রশ্ন ছিল। আমি কোনো বিতর্ক যাব না, শুধু আপনার কাছে জানতে চাই, আপনি বলেছেন বিচার করলো, সংস্কার করলো, এই বিচার এই সংস্কারে আপনি কি নিজে স্যাটিসফাই? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধানমন্ডি 32 কি দোষ করলো এই বিচার রায়ের সাথে? ধানমন্ডি 32 এর সম্পর্কটা কি? আপনিও তো গেছেন ধানমন্ডি 32 সম্পর্কে, ইতিহাস আপনার জানা আছে, আপনি একজন মুক্তিযোদ্ধা। ধানমন্ডি 32 নম্বর শেখ হাসিনার সম্পত্তি, যদিও শেখ হাসিনা সেই সম্পত্তিটাকে ট্রাস্টকে লিখে দিচ্ছে, বঙ্গবন্ধু ট্রাস্টে লিখে দিচ্ছে, কিন্তু এটা তো অনেকে জানে না। সরকার যখন শেখ হাসিনা সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তখন অনেকেই ধরে নিয়েছে এটাও বাজেয়াপ্ত সম্পত্তির অংশ। ফলে তারা গনিমতের মাল দখল করার জন্য দৌড়ে সেখানে চলে গেছে এবং যে যেটুকু দখল করতে পারে তারা যুদ্ধাহত হিসাবে আমার 2024 সনের এই বৈষম্য আন্দোলনে যুদ্ধাহত হিসাবে তারা ওইটা ভাগ পাবে, এটা আদালত বলে দিয়েছে। এটা যদিও পর্যাপ্ত নয় বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে এইটুকু পর্যাপ্ত নয়, গনিমতের মাল আরো কোথায় কোথায় আছে সেগুলো বের করে হয়তো জনগণের পাশে বিলিয়ে দেওয়া হবে। এটা তো অন্য কিছু কারণে না, গনিমতের মালের অংশগ্রহণ করার জন্য। এবং এটা সরকারের সর্বনাশ ডাকিয়ে আনলো। সরকার দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে না, এটার একটা দালিলিক প্রমাণ আজকে দাঁড়িয়ে গেল যে পুলিশ এবং সেনাবাহিনী গিয়েও সেখানে আইন শৃঙ্খলা বা কোনো সম্পত্তিকে এই সরকার রক্ষা করতে পারে নাই। এটা একটা দালিলিক প্রমাণ আজকে হয়ে গেল। আগে কে কি ভাঙচুর করছে কি করছে সেটা সরকার অনেকটা দুনামনা ছিল, কিন্তু এইবার তো সরকার ঘোষণা দিয়েছে তারা ঢাকা শহরে এই ধরনের নৈরাজ্যকর বা অ্যাট্রোসিটি বা সহিংসতা হতে দিবে না, এটা তাদের ঘোষণা ছিল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কমিশনের সামনে ঘোষণা ছিল। সেই ঘোষণার পরেও যখন আজকে 32 নম্বরে এই ধরনের সহিংসতা হয়েছে তার দায় দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারের উপরে বর্তাবে। সরকার এখান থেকে মুক্তি পাবে কিনা জানি না। আর সংস্কারের কথা বলছি, আমি তো বলেছি এই সংস্কারের নামে প্রহসন করা হয়েছে, সেই সংস্কার ব্যর্থ হয়েছে। আমি তো বলেছি বিচারের নামে প্রহসন করা হয়েছে, কিন্তু তারপরেও সরকার যেহেতু স্বীকার করে নিয়েছে তারা সংস্কার সমাপ্ত করেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে, কাজে সরকার তো তার দায়িত্ব পালন করে ফেলেছে। আবার সরকার বলেছে তারা শেষ পর্যন্ত বিচার করতে পেরেছে, এটা তাদের তৃপ্তির ঢেকুর তারা ফেলেছে, কাজে তাদের বিচারও হয়ে গেছে। এখন দুইটি ধাপ তারা পার হয়ে গেছেন। তারা তো বলে নাই কোথাও আমি সংস্কার করতে পারি নাই এবং আমি বিচারও করতে পারলাম না, এই কথা তো বলে নাই। তুমি দুইটা করতে পারছো, এখন তৃতীয়টা করে ফেলো, তৃতীয়টার প্রস্তুতি নিয়ে ফেলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জনগণ অপেক্ষা করবে, তুমি ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দাও, নির্বাচন কমিশনকে নির্দেশ দাও ইলেকশনের ডেট ডিক্লেয়ার করতে। এখন এই মুহূর্তে এসে চিফ ইলেকশন কমিশনার সিইসি সাহেব কেন বলছেন উনার পক্ষে একা নির্বাচন করানো সম্ভব নয়, সকল প্রস্তুতি নিয়ে এসে? তারপরে কোন রাজনৈতিক দল যদি ওনার সঙ্গে সহযোগিতা না করে তাহলে কি নির্বাচন করাবেন না? তাহলে কি উনি নির্বাচন করাতে পারবেন না? তাহলে কি নির্বাচন হবে না? এই কথাগুলোর তো জবাব দিতে হবে, এই প্রশ্নগুলো তো উঠবে জনমনে।
জনগণের মধ্যে তো এই প্রশ্নগুলো উঠবে। তাহলে আপনি কেন অনাহুতভাবে এই কথাটা বললেন? কেন আপনি আপনার বক্তব্য দিলেন যে ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন করানো সম্ভব নয়? তাহলে কয়জনের পক্ষে করতে হবে? ইলেকশন কমিশনের সঙ্গে আর কারা কারা থাকবে? পুরা সরকারই তো আপনার অধীনস্থ হয়ে যাবে। আপনি ইলেকশনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের তাবৎ সরকারি মেশিনারি সবাই আপনার অধীনে হয়ে যাবে। তারপরে আপনি নির্বাচন করাতে পারবেন না কেন? রাজনৈতিক দলের সহযোগিতা, রাজনৈতিক দলকে বিজয়ী না করলে সে সহযোগিতা করবে কেন আপনার সঙ্গে? একটি রাজনৈতিক দল যদি তার আসন নিশ্চয়তা না পায়, বিজয় নিশ্চয়তা না পায়, তাহলে সে নির্বাচনে সহযোগিতা কেন করবে? তার মানে আপনি আবার একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করলেন। আপনার বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, দায়িত্বশীল মানুষ, আপনারা যদি এই ধরনের ছেলেমি কথা বলেন, খেলমি কথা বলেন, এই ধরনের অন্তঃসার শূন্য কথা বলেন, উদ্দেশ্যবিহীন বক্তব্য দেন, তাহলে তো জাতির জন্য দুর্ভাগ্য স্যার। এটা জাতির জন্য চরম দুর্ভাগ্য যে জাতি আজকে প্রচন্ড রকম নেতৃত্বের ক্রাইসিসে ভুগতেছে। কোন পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব নাই। সবাই আমরা পচে গেছি। সবাই আমরা কাউকে না কাউকে তুষ্ট করতে চাই, কারো না কারো তুষামতি করতে চাই, কারো না কারোকে সন্তুষ্ট করাই আমার সারাদিনের লক্ষ্য থাকে। এইভাবে তো জাতীয় নেতৃত্ব দেওয়া যাবে না। আজকে আমি বলেছিলাম ইসলাম প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় কাজ করেছে হুবাইদে চুক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে উনি মক্কায় প্রবেশ করেন নাই, কারণ ওই সময় মক্কায় প্রবেশ করলে অনেক মানুষের প্রাণহানি হইতো, অনেক বিচার করতে হতো। তিনি মদিনায় ফিরত চলে গেছিলেন। তারপরে মক্কাবাসীরা দলে দলে সবাই সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যদি এই বিচারের নামে প্রহসন না করে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাতো, আমার সন্তান তুল্য এনসিপির ছেলেরা যদি এই উদাহরণ দেখাইতে পারত যে আসেন আমরা বিজয়ী হয়েছি, পরাজয়ের প্রতি আমাদের আর কোনো আক্রোশ নাই, যারা হেরে গেছেন তাদের প্রতি আমাদের আর কোনো বিদ্বেষ নাই, কারণ যে জয়ী হয় তাকেই তো মহানুভবতা দেখাতে হয়, যে ক্ষমতায় যায় তাকেই তো অন্যের সঙ্গে ক্ষমতা বন্টন করতে হয়। আজকে তো আমার এনসি ভাইরা ক্ষমতায়ও নাই, বিজয়ের পথেও নাই। তারা বিপ্লবটাকে ধ্বংস করে দিয়ে তাদেরকে একটা ক্ষুদ্র রাজনৈতিক দলে পরিণত করেছে। তারপরেও যদি তাদের বক্তব্য এরকম অসার বক্তব্য হয়, যদি বলে ভারত থেকে 1 মাসের মধ্যে ফিরে নিয়ে আসতে পারবে, আনতে হবে, তাহলে এটা কার বিরুদ্ধে যাচ্ছে? তাহলে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে তো যাবে। যদি 1 মাসের মধ্যে এনসিবির নাহিদ সাহেবের বক্তব্য অনুযায়ী যদি অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে 1 মাস পরে এনসিপি নাহিদ সাহেব কাকে দায়ী করবেন? এই ব্যর্থতার দায় কার হবে? উনি যদি মনে করেন এই ব্যর্থতা ভারতের হবে, তো ভারত কি উনাকে কেয়ার করে না মান্য করে? ভারতের কাছে কি উনি বা আমরা কেউ প্রাসঙ্গিক? তাহলে তো এটা বর্তাবে আমার সরকার প্রধানের ব্যর্থতা হিসেবে, আমার সরকার প্রধানের ঘাড়ে গিয়ে দাঁড়াবে। কাজেই নাহিদ সাহেব আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে, জাতি কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা করে। যদিও অনেকে আপনাদের পক্ষ নিলে পরে দর্শক কমে যায় বলছে অনেকগুলা মিডিয়া, তারপরে আমি আপনাদের পক্ষ নিতে চাই, কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনাদের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব। আগামী প্রজন্ম ওই তারুণ্যের মাধ্যমে বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে পারবো। আপনারা এরকম পচা, এরকম ধামাধোলা
গদবাঁধা বক্তব্য দিয়েন না। You find out some good advisors. আপনারা আপনাদের জন্য আগে ছিল ইউএসএআইডি, যারা আপনাদেরকে আন্দোলনের জন্য সকল বুদ্ধি মেধা সাহায্য করেছে, আপনারা সফল হয়েছেন। এখন তো ইউএসএআইডি নাই, জাতিসংঘ নাই, তারা চলে গেছে। এখন আপনি দেশ বা বিদেশ থেকে আপনারা কিছু অভিভাবক নেন যারা আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। দল আপনারাই চালাবেন, কিন্তু আপনারা কিছু কনসালটেন্ট নেন, যে কনসালটেন্টরা আপনাদের জন্য রিসার্চ করবে, আপনাদের জন্য তারা বিভিন্ন জিনিস তৈরি করে দিবে, রিসার্চের মাধ্যমে তথ্য প্রবাহ সংগ্রহ করে আপনাদেরকে গাইড করবে, আপনাদেরকে দিবে যাতে আপনারা সঠিক পথে চলতে পারেন। এটা দরকার। এনসিপির কাছ থেকে আজকের এই বক্তব্যে আশা করি নাই যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনতে হবে। এরকম ইনফিনিটি স্টেটমেন্ট যেটা কার্যকর করার মতো কোনো শক্তি বাংলাদেশ সরকারেরও নাই, জনগণেরও নাই, কোন রাজনৈতিক দলেরও নাই। এই জন্য অসার বক্তব্যটা নাহিদ সাহেব আপনাকে মানায় নাই। জানি যে কোনো লোকের কাজকে সমালোচনা করলে লোক খেপে যাবেন, হয়তো আপনারা খেপে যাবেন, তো যান খেপে, সেটার জন্য তো আমাকে কেয়ার করে লাভ নাই। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, যতক্ষণ কথা বলার সুযোগ পাবে, যতক্ষণ পুনিয়ে আমাকে এরকম ক্যামেরার সামনে দাঁড় করে দিবে, আমি যেটাকে ভালো মনে করি, যেটাকে সঠিক মনে করি, অবশ্যই বলে যাব, অবশ্যই বলে যাব, অবশ্যই বলে যাব। আর কিছু বলবো আতিক? সাউন্ড 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 অনেক ধন্যবাদ আক্তার ভাই। আমি অনেক সুন্দর সুন্দর বিশ্লেষণ, যুক্তিসঙ্গত বিশ্লেষণ। আমরা অনেকদিন দর্শকদের কোনো মন্তব্য নেই না, এটা একটা অবিচার হচ্ছে।